নিজস্ব তহবিল থেকে প্রবাসীদের সর্বোচ্চ 2.5% প্রণোদনা দিতে পারবে বাণিজ্য ব্যাংকগুলো। এরই মধ্যে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যাংকগুলোর কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকে টাকা পাঠালে প্রবাসীরা প্রণোদনা পাবেন মোট 5%। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে কুয়েতে বসবাসরত বাংলাদেশিরা। বলছেন, এতে বৈধ পথে অর্থ পাঠাতে আগ্রহী হবেন অনেকেই। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হিফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। করোনার পরও বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন 25 লাখের বেশি বাংলাদেশি। আগের বিপুল প্রবাসী তো রয়েছেই, তবু আশঙ্কাজনক হারে কমছে রেমিটেন্স প্রবাহ। প্রবাসী আয়ের সাথে কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। ডলার সংকট মোকাবেলায় প্রবাসীদের বৈধ পথে অর্থ প্রেরণে উৎসাহিত করতে বিভিন্ন সময় নানা উদ্যোগ নিয়েছে সরকার। তবে তাতেও খুব একটা সুফল মেলেনি। তুলনামূলক ডলারের বিনিময় হার বেশি হওয়ায় হুন্ডিতে অর্থ পাঠাতে আগ্রহী বেশিরভাগ প্রবাসী। এবার দামের ব্যবধান কমানোর উদ্যোগ নিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স ও ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন। বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিজস্ব তহবিল থেকে রেমিটেন্সের সাথে 2.5% প্রণোদনা দেওয়ার অনুমতি দিয়েছে সংগঠন দুটি। এরই মধ্যে দেয়া হয়েছে নির্দেশনাও। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে মোট 5% প্রণোদনা পাবেন প্রবাসীরা। আর তাই এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কুয়েতে বসবাসরত অনেক বাংলাদেশি। বলছেন, এতে কমবে হুন্ডির দৌরাত্ম্য। আজকে আমরা জানতে পারলাম যে সরকারের পাশাপাশি ব্যাংকগুলো প্রবাসীদের আর্থিক সহযোগিতায় এগিয়ে এসেছে। এতে করে আমরা প্রবাসী ব্যাংক অ্যাসোসিয়েশন এবং সরকারকে ধন্যবাদ জানাই। ব্যাংক অ্যাসোসিয়েশন থেকে আমাদের জন্য প্রবাসীদের জন্য আরও 2.5% যুক্ত করায় আমরা প্রবাসীরা এতে কিছুটা হলেও আমরা লাভবান হব এবং আমরা মনে করি যে এতে প্রবাসীরা আর হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবে না। আমরা আগে 1 লাখ টাকা পাঠালে 2,500 টাকা পেতাম, এখন 1 লাখ টাকা পাঠালে আমরা 5,000 টাকা পাবো। এতে করে আমরা বাংলাদেশের প্রবাসীরা অনেক আনন্দিত এবং খুশি। সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি প্রবাসীদের। অনিয়ম এড়াতে ব্যাংকগুলোতে নিয়মিত পর্যবেক্ষণেরও আহ্বান তাদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্কুল অব বাহরাইনের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বাংলাদেশ সরকারের অর্থায়নে 40 কোটি টাকা বাজেটে নির্মিত হবে স্কুল। শুক্রবার স্কুলের নিজস্ব ভূমিতে নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর আহমেদ মুনিরুস সালেহিন এবং ওয়েস আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স AKM মহিউদ্দিন কায়েস, প্রথম সচিব ইলিয়াসুর রহমান, শ্রম সচিব মাহফুজুর রহমান সহ অনেকে। আয়োজনে আরও ছিলেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। আমাদের অনেক বছরের স্বপ্ন ছিল স্কুলটাকে প্রতিষ্ঠিত হতে দেখা। ফাইনালি এটা হতে যাচ্ছে। আমরা আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই। দীর্ঘদিনে বাহরাইন প্রবাসীদের একটা স্বপ্ন ছিল বাংলাদেশ স্কুল, যা বাস্তবে রূপান্তরিত হতে যাচ্ছে। আমরা যারা প্রবাসী আছি আমরা সবাই কিন্তু ওই বাংলাদেশেরই যাকে বলে নাগরিক, সেই হিসাবে আমরা যদি থাকি, সবাই মিলেমিশে যদি থাকি, ইনশাল্লাহ অনুভূতি থেকে আরো বেশি আমরা কিন্তু এখান থেকে পেতে পারবো। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক পাইকারি বাজারে অভিযান চালিয়ে 19 বাংলাদেশি সহ 106 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। শনিবার ভোরে দেশটির পুলিশের জেনারেল অপারেশন ফোর্স, ফেডারেল রিজার্ভ ইউনিট ও ইমিগ্রেশন বিভাগে যৌথ অভিযানে তাদের আটক করা হয়। জেনারেল অপারেশন ফোর্সের সেন্ট্রাল ব্রিগেডের কমান্ডার এই তথ্য নিশ্চিত করেছেন। 19 জন বাংলাদেশি ছাড়াও আটককৃতদের তালিকায় আছে ইন্দোনেশিয়া, মিয়ানমার এবং ভারতের নাগরিক। পুলিশ জানায় আটকদের কেউই বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তাদের ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। নানা আয়োজনে কানাডায় উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
দুর্গা মায়ের আগমনীতে বিশ্ব হয়ে উঠবে শান্তিময়, এই বার্তাকে সামনে রেখে দেশটির মন্ট্রিয়লে হয় 5 দিন ব্যাপী এই উৎসব। সনাতন ধর্ম টেম্পল এবং বাংলাদেশ হিন্দু মন্দির মন্ট্রিয়লের উদ্যোগে হয় এই আয়োজন। দুর্গা উৎসবে অংশ নেন দেশটিতে বসবাসরত নানা শ্রেণী পেশার প্রবাসীরা। উপভোগ করতে আসেন স্থানীয় রাজনীতিবিদ, সংবাদকর্মী সহ অন্যান্য কমিউনিটির নাগরিকরা। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে ছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি শারদীয় দুর্গোৎসবের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সনাতন ধর্ম মন্দির কর্তৃপক্ষের পক্ষ হতে সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমরা যেভাবে নির্বিঘ্নভাবে পূজা করতেছি, আমাদের মনে হয় না আমাদের জন্মভূমি বাংলাদেশে আমরা এইভাবে পূজা করতে পারি। ঢাকায় রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকাকে পাঠানো এক বার্তায় ডোনাল্ড লু জানিয়েছেন, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সকল সহিংসতার ঘটনাগুলো পর্যবেক্ষণ করবে। বলেন, একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মী হত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য। সাংবাদিক সহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই। সব পক্ষকে শান্তি এবং সংযমের আহ্বান জানান বাইডেন প্রশাসন। ভয় না দেখিয়ে বাংলাদেশে পশ্চিমাদের ব্যবসা এবং বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। পরামর্শ না দিয়ে চীনের মতো টাকা নিয়ে আসার প্রস্তাবও দিয়েছেন তিনি। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে ডিপ্লোম্যাট ম্যাগাজিন আয়োজিত বর্তমান সময়ে বাংলাদেশের চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনারে শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, ফ্রান্সের সাথে এয়ারবাসের চুক্তির পর বোয়িংয়ের দাম অর্ধেক করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। পশ্চিমারা ব্যবসার জন্য নানা ইস্যু তৈরি করে। বাংলাদেশ আপাতত কোনো অস্ত্র বা ব্যবসায়িক চুক্তি করবে না বলেও জানান তিনি। এর আগে সেমিনারে দেয়া বক্তব্যে মন্ত্রী বলেন, গণতন্ত্র, মানবাধিকার এবং সুষ্ঠু নির্বাচনের কথা বলে প্রভাবশালী কোনো দেশ বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করছে এবং নিজেদের স্বার্থ আদায়ে তা করছে। এছাড়া বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াও প্রধানমন্ত্রীর অধীনে সকল নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেও দাবি করেন তিনি। সবাইকে বলে, আমেরিকানরা বলেছে যে আপনারা এই বয়টয় দেখে কোনো লাভ নাই, আমাদের টাকা দরকার, আপনারা টাকা নিয়ে আসেন না, আপনারা শুধু অ্যাডভাইস নিয়ে আসেন, অ্যাডভাইসে আমাদের মন ভরে না। আপনারা যদি চায়নাকে হারাতে চান তাহলে আপনারা চাইনিজদের মতো ইউ শুড কাম উইথ বাস্কেট অফ মানি অ্যান্ড অ্যাফোর্ডেবল প্রপোজালস। আহাম্মকি একটা প্রপোজাল দিলে আমরা সেইটা গ্রহণ করতে পারি না। অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন আরও জোরদার করেছে ইসরায়েল। চলছে ব্ল্যাকআউট। ভয়াবহ হামলায় বহির্বিশ্বের সাথে উপত্যকাটির সব ধরনের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। ভেঙে পড়েছে টেলিফোন এবং ইন্টারনেট যোগাযোগ। এরই মধ্যে নির্বিচার বিমান হামলা। এদিকে সরাসরি স্থল অভিযান শুরুর ঘোষণা না দিলেও ইসরায়েলের ট্যাঙ্ক এবং সেনাবহর প্রবেশ করেছে গাজা। হামলা চালিয়েছে হামাসের বেশ কয়েক ঘাঁটিতে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, আরও বড় পরিসরে হত্যাযজ্ঞ চালাতে গাজায় ব্ল্যাকআউট করা হয়েছে। এর মধ্যে গাজায় অবস্থানরত কর্মীদের সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। গাজায় ইসরায়েলি বর্বরতায় প্রাণহানির সংখ্যা ৭,৪০০ ছাড়িয়েছে। পশ্চিমা নেতাদের বেশিরভাগই যখন ইসরায়েলের পক্ষে একতরফা অবস্থান নিয়েছে, তখন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ব্রিটিশ রাজনীতিবিদ জেমিরিন কবরিন, ঐতিহ্যবাহী দল লিবারেল পার্টির সাবেক প্রধান, নিজে গাজায় বর্বরতা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে অংশ নিচ্ছেন। এমনকি পার্লামেন্টে দাঁড়িয়েও নিপীড়িত ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় আওয়াজ তুলেছেন। তেল আবিবকে সমর্থন দেয়ায় ব্রিটিশ সরকারের কঠোর সমালোচনাও করেন তিনি। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েলকে ঢালাওভাবে সমর্থন দিচ্ছে যুক্তরাজ্য। পাশে আছেন জানান দিতে তেল আবিব সফরও গিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বিরোধী দল লেবার পার্টির প্রধান কিয়ার স্টারমারও আত্মরক্ষার দোহাই দিয়ে ইসরায়েলের বর্বরতার পক্ষে সাফাই গেছেন। সরকার বিরোধী দল সবাই যখন দখলদারদের ঢালাওভাবে সমর্থন দিচ্ছে, তখন স্রোতের বিপরীতে দাঁড়িয়েছেন ব্রিটেনের যে কয়জন রাজনীতিবিদ, তাদের অন্যতম জেরেমি করবিন। সিনিয়র নেতার স্পষ্ট অবস্থান নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে। ব্রিটিশ এই এমপি ইহুদি আগ্রাসনের বিরুদ্ধে পার্লামেন্ট থেকে রাজপথ সব জায়গায় বেশ সরব। অস্ত্রবিরতির দাবি তো তুলছেনই, কঠোর সমালোচনা করছেন সরকারের ইসরায়েলপন্থী অবস্থানের।
7 অক্টোবর যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা অবশ্যই নিন্দনীয়, কিন্তু এরপর গাজার পরিস্থিতি প্রতিনিয়তই খারাপ হচ্ছে। হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। প্রশ্ন হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী জাতিসংঘের ব্রিটিশ প্রতিনিধিকে গাজায় সহায়তা প্রবেশের জন্য অস্ত্রবিরতি কার্যকর করে শান্তি প্রতিষ্ঠার রেজুলেশনকে সমর্থন না দেওয়ার নির্দেশনা কেন দিয়েছেন? এই সংকট সমাধানের একটাই পথ, আর তা হচ্ছে দখলদারিত্বের অবসান ঘটানো। কেবল পার্লামেন্টে নয়, ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে রাজপথেও সরব জেরেমি করবিন। যোগ দিয়েছেন ফিলিস্তিনের প্রতি সংহতি জানানো বিক্ষোভে। Our demand is to end the occupation, is to end the bombardments of Gaza. 1983 সাল থেকে টানা পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হয়ে আসছেন জেরেমি করবিন। 2015 থেকে 2020 এই 5 বছর বিরোধী দল লেবার পার্টি প্রধানের দায়িত্ব পালন করেছেন। বহু আগে থেকেই তিনি যুদ্ধবিরোধী রাজনীতির পাশাপাশি সামাজিক সংগঠন স্টপ দ্য ওয়ার কোয়ালিশনের হয়ে বিভিন্ন দেশের সামরিক সংঘাতে যুক্তরাজ্যের সংশ্লিষ্টতার বিরুদ্ধে কাজ করছেন। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সরব থাকায় অবশ্য নানাভাবে চাপেও পড়তে হয়েছে 74 বছর বয়সী করবিনকে। কেউ কেউ তুলেছে ইহুদি বিদ্বেষের অভিযোগও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ করেছে ইহুদি সংগঠন। নিউ ইয়র্কে ধরপাকড়ের শিকারও হয়েছেন বিক্ষোভকারীরা। শুক্রবার গ্র্যান্ড সেন্টার টার্মিনালে ঘটে এই ঘটনা। এদিন জিউস ভয়েস ফর পিস নামের একটি ইহুদি সংগঠনের উদ্যোগে সমবেত হন কয়েকশো মানুষ। গাজায় জরুরি ভিত্তিতে অস্ত্রবিরতি কার্যকরের দাবিতে দিতে থাকেন স্লোগান। এদিন ফিলিস্তিনের স্বাধীনতার দাবিও জানান বিক্ষোভকারীরা। এই সময় তাদের ছত্রভঙ্গ করতে ঘটনাস্থলে আসে পুলিশ। অন্তত 200 জনকে আটকের কথা জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। তবে আয়োজক সংগঠনের দাবি 300-রও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের একের পর এক হারে সমর্থকদের যেন ক্ষোভ প্রকাশের ভাষা নেই। নেদারল্যান্ডসের বিপক্ষেও হতশ্রী পারফরমেন্সে চরম ক্ষুব্ধ লাল সবুজ ভক্তরা। ইডেনের গ্যালারি জুড়ে বাংলাদেশ রব তোলা হাজার হাজার সমর্থক রাতের আলোয় ফিরেছেন এক বুক হতাশা নিয়ে। কলকাতার বুকে এ যেন এক টুকরো বাংলাদেশ। গ্যালারি থেকে ভেসে আসছিল টাইগার ভক্তদের গর্জন। ইডেন গার্ডেন্স ছেয়ে গেছিল লাল সবুজ রঙে। যদিও শুরু থেকে যে আনন্দটা নিয়ে মাঠে এসেছিল তা ম্লান হয়ে গেছে দলের হারে। টানা 5 হারে সব সমীকরণে ইতি টেনে সেমির রেস থেকে ছিটকে গেছে বাংলাদেশ। র্যাঙ্কিং, অভিজ্ঞতার সব দিক থেকে এগিয়ে থেকেও নেদারল্যান্ডসের কাছে পাত্তাই পায়নি টাইগাররা। বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে এসেছি, এই হার উপভোগ করার জন্য নয়। প্রধানত এটা হারতে পারে কিন্তু আপত্তি নেই, কিন্তু কথা হলো মান ইজ্জত নিয়ে হারো। ভীষণ হতাশাজনক বাংলাদেশের পারফরমেন্স। বাংলাদেশ থেকে এতদূর খেলা দেখতে আসছি একটা আশা নিয়ে, বাংলাদেশ অন্তত হল্যান্ডের কাছে জিতবে, কিন্তু বাংলাদেশ তো হল্যান্ডের কাছে তো হেরে যাচ্ছে। কাজে এই যে আশা হতো, এটা তো বলে ভাষা বুঝে গেল। এখানে তো আমার মতো হাজার হাজার বাংলাদেশের দর্শক আসছে, সবাই আমার সামনে যত লোক ছিল সবাই মনটা ভারাক্রান্ত। দূর দূরান্ত থেকে দলকে সমর্থন করতে এসে ফিরতে হয়েছে শূন্য হাতে। সমর্থকদের কারো মতে দায় বোর্ডের, তো কেউ বলছেন কোচ অধিনায়কের। আমার কাছে এখন যেটা মনে হয় পুরো সিস্টেমটাতে সমস্যা। নেক্সট খেলাতে এটার মধ্যে কোথায় সমস্যা আছে, কোথায় ব্যর্থতা আছে, এটা ক্রিকেট বোর্ডকে বের করে তারপর এই নেক্সট খেলাতে নামাতে হবে বাংলাদেশ প্লেয়ারকে। এ যেন নতুন মোড়কে পুরনো বাংলাদেশ। নখদন্তহীন পারফরমেন্স, ভরাডুবি আর হার। এ যেন বিশ্বমঞ্চে ব্যর্থতার 16 কলা পূর্ণ করার লড়াই। বাংলাদেশের কফিনে শেষ পেরেকটা ঠুকলো নেদারল্যান্ডস। কলকাতার ইডেন গার্ডেন্সে হাজার হাজার বাংলাদেশি সমর্থক আরও একবার ডুবলো হতাশায়। তাই তো তাদের সুরে বলতেই হয়, খেলাটাই কি ভুলে গেছে বাংলাদেশ? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ইডেন গার্ডেন্স, কলকাতা, ভারত।